সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের কার্যক্রম এবং মন্ত্রীদের নজরদারি করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী একটি ছায়া মন্ত্রিসভা তৈরি করেছে। এই ছায়া মন্ত্রিসভা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। জানা গেছে গত মে মাসেই এই ছায়া মন্ত্রিসভা তৈরি করা হয় এবং ইতিমধ্যেই তারা নজরদারি শুরু করেছেন। তারা মূলত সরকারের কার্যক্রম এবং মন্ত্রী এমপিরা কোথায় কি দুর্নীতি করছেন কিনা সেসব তদারকি করবেন এবং নজরদারি করবেন এবং সেসবের সমালোচনা করবেন, মানুষের সামনে তুলে ধরবেন। অনেকের মনের মধ্যে এই প্রশ্ন উঠেছে, এই ছায়া মন্ত্রিসভায় কারা জায়গা পেয়েছেন, কাকে কোন মন্ত্রণালয়ের তদারকি বা নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। মিডিয়াতে নানান নিউজ হয়েছে এই নিয়ে, তবে কেউই নাম প্রকাশ করেনি। আমি ইতিমধ্যেই দলীয় সূত্র মতে বেশ কিছু নাম পেয়েছি। আমি একটা তালিকা পেয়েছি, যেই তালিকায় 18 জনের নাম পেয়েছি। এই 18 জন জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং মন্ত্রীদের পর্যবেক্ষণ করছে এবং তাদেরকে আলাদাভাবে নির্দিষ্ট মন্ত্রণালয় করে দেওয়া হয়েছে এবং তারা সেগুলোকে পর্যবেক্ষণ করেছে। আপনি যদি এই যে জামাতে ইসলামের এই নেতাদের গত কিছুদিনের কার্যক্রম দেখেন, বক্তব্য দেখেন, আপনি বুঝে যাবেন কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি আগে একটু বলবো যে কোন 18 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমেই ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, যিনি কক্সবাজার 2 আসন থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু নির্বাচিত হতে পারেননি, তবে তাকে এই ছায়া মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। এর আগেও তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন 2001 সালে, সম্ভবত 2008 সালেও হয়েছিলেন। 2008 সালে জামাতের 2 জন এমপি নির্বাচিত হয়েছিলেন, তিনি তাদের মধ্যে একজন। তাকে স্থানীয় সরকার বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যেটার দায়িত্বে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর শাহ আলম, বগুড়া 2 আসন থেকে নির্বাচিত এমপি। তারপরে জামাতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামাতের খুবই গুরুত্বপূর্ণ নেতা হিসাবে পরিচিত এবং জামাত যদি ক্ষমতায় আসতো, তিনি জামাতে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতেন এবং তিনি যে ছায়া মন্ত্রিসভা জামাত তৈরি করেছে, সেই ছায়া মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে বলে আমি জানতে পেরেছি। সে দুটি হলো স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এই 2টি মন্ত্রণালয় একসঙ্গে তিনি ছায়া মন্ত্রিসভায় তিনি তদারকি করছেন এবং নজরদারি করছেন। এরপরে জামাতের আরেকজন নায়েবে আমির ATM আজহারুল ইসলাম, আমি যতটুকু জানতে পেরেছি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নজরদারি করছেন এবং গত বেশ কিছুদিন ধরে, গত 1 মাসে তার বেশ কিছু বক্তব্য আমরা দেখতে পেয়েছি, যেগুলো তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে ঘিরে দিয়েছেন। এর মধ্য দিয়ে কিছুটা আঁচ পাওয়া যায় তিনি এই মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং সেটা তিনি পালন করছেন ইতিমধ্যেই। জামাতের আরেকজন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, যিনি সম্ভবত রাজশাহী 1 আসনের এমপি, তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কেউ কেউ বলছেন তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েরও ছায়ামন্ত্রী হিসাবে কাজ করছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাতের সেক্রেটারি, যিনি নির্বাচন করেও হেরেছেন, জয়লাভ করতে পারেননি, তাকে সম্ভবত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পড়াশোনাও করেছেন ব্যবসা বাণিজ্য নিয়ে এবং সম্ভবত জামাত তাকে অর্থ মন্ত্রণালয়ের নজরদারির জন্য তাকে রেখেছে এই ছায়ামন্ত্রী সভায়। সিরাজগঞ্জ 4 আসনের নির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান, ঘেটে ঘুটে যেটা বোঝা যায় তিনি সম্ভবত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে থাকতে পারেন। এরপরে যিনি আছেন তিনি হলেন মাওলানা আব্দুল হালিম, যিনি এমপি হতে পারেননি, তবে তিনিও কোনো একটা দায়িত্ব পেয়েছেন। আমি স্পষ্টত জানতে পারিনি যে আসলে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তবে তার নাম আমি জেনেছি, তিনি এই ছায়া মন্ত্রিসভায় আছেন। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, তিনি জামাতের প্রচার মিডিয়ার দায়িত্বে আছেন। সম্ভবত তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই তথ্য মন্ত্রণালয়ের তদারকির জন্যই তাকে বলা হয়েছে ছায়া মন্ত্রিসভায়। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, আমার কাছে কেন জানি মনে হয় তিনি মৎস্য ও প্রাণী সম্পদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়, এই 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে থাকতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল, সম্ভবত তিনি এই দায়িত্ব পেয়ে থাকতে পারেন, কেননা তিনি এই সংশ্লিষ্ট একটা কমিটিতেও তিনি আছেন।
সেই হিসাব নিকাশ কষে আমার কাছে মনে হচ্ছে নুরুল ইসলাম বুলবুল বিদ্যুৎ ও জ্বালানি, যেটার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, এই মন্ত্রণালয়ের দায়িত্বে সম্ভবত তিনি থাকতে পারেন, মানে ছায়া মন্ত্রিসভার দায়িত্বে থাকতে পারেন। সাইফুল আলম খান ঢাকা 12 আসন থেকে নির্বাচিত এমপি, যেহেতু ঢাকার এমপি, গণপূর্ত এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে থাকতে পারে, মানে তিনি এই দুইটা মন্ত্রণালয়ে নজরদারি করতে পারেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি পটুয়াখালী 2 বা 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন, যিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন বা এই তদারকির নজরদারির দায়িত্বে থাকতে পারেন। পরিবেশ মন্ত্রণালয়ের নজরদারিতে তিনি থাকতে পারেন। শাহজাহান চৌধুরী জামাত ইসলামের সিনিয়র একজন নেতা এবং চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত এমপি, তিনি সম্ভবত পার্বত্য চট্টগ্রাম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বে সম্ভবত অ্যাডভোকেট শিশির মনিরকেই দেওয়া হয়েছে এবং গত বেশ কিছুদিন ধরে তিনি এইসব বিষয় নিয়ে কথাবার্তাও বলছেন, যদি এর আগে থেকেও তিনি একজন এইসব বিষয় নিয়ে কথা বলছেন এবং তিনি একজন প্রাজ্ঞ আইনজীবী, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। জামাত সম্ভবত ক্ষমতায় আসলে সম্ভবত তিনিই আইনমন্ত্রী হতেন এবং তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে জামাত ছায়ামন্ত্রিসভা গঠন করলো, এখানে কিন্তু 3 জন নারীকেও নিয়োগ দেওয়া হয়েছে বা 3 জন নারীকেও রাখা হয়েছে, যারা আবার নারী কোটায় হচ্ছে এমপি হয়েছেন জামাতের হয়ে। তার মধ্যে নুরুন্নিসা সিদ্দিকিয়া, আমার কাছে সম্ভবত মনে হচ্ছে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে থাকতে পারেন। মার্জিয়া বেগম, 3 জন না নারী, 4 জন নারী তালিকা আমি পেয়েছি। মার্জিয়া বেগম, তিনি সম্ভবত বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে থাকতে পারেন। হাবিবা আক্তার সুইট, এদের কেউ কেউ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তদারকির দায়িত্ব পেতে পারেন। তারপরে অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, তাকেও এই তালিকায় রাখা হয়েছে। এই যে আমি 18 জনের নাম বললাম, কারো কারো বিষয়ে আমি মোটামুটি ইন্টারনালি সোর্স মতে জানতে পেরেছি, কারো কারোটা আমি আন্দাজ করেছি হিসাব নিকাশ মিলিয়ে, কারো কারোটা আসলে আমি এখনও কনক্রিটলি জানতে পারিনি যে তাদেরকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তবে বেশ কিছু মন্ত্রণালয় আছে এবং এখান থেকে কাউকে 2টি, কাউকে 1টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কোনো কোনো জায়গায় প্রতিমন্ত্রী হিসাবেও রাখা হয়েছে। জামাত একেবারে 18 জনের তালিকা আমি পেয়েছি, জানা গেছে এখানে আরও বেশ কয়েকজন রয়েছেন, তবে তারা এই যে বিষয়গুলা সেটা এখনও প্রকাশ করেনি, নাম প্রকাশ করেনি, তবে তারা ছায়ামন্ত্রী সভা করেছে এটা প্রকাশ করেছে। জামাতের নেতারা বলছেন এই ছায়ামন্ত্রী সভার যে তালিকা তারা এটা সময় এলে প্রকাশ করবে। সম্ভবত এখানে আরও বেশ কিছু মানুষ ইনক্লুড হতে পারে, যদি জামাত দেখে যে এটা করে তারা আসলে একটা ভালো আউটপুট পাচ্ছে, তখন তারা এখানে আরও বেশ কয়েকজনকে ইনক্লুড করবে। ইতিমধ্যেই যেটা জানা গেছে 25 জনেরকে এখানে ইনক্লুড করেছে, যার মধ্যে 18 জনের তালিকা আমি আপনাদের সামনে বলেছি এবং কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও বলেছি। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জামাত যে এই ছায়ামন্ত্রী সভা করেছে, এখানে কিন্তু তাদের যে জোটের অন্য যে 10 দল তাদের কাউকে এখানে রাখা হয়নি, বিশেষ করে এনসিপির কাউকে এখানে রাখা হয়নি, যেখানে এনসিপির 6 জন সংসদে গেছেন। অনেকেই মনে করেছিলেন এনসিপির কাউকে কাউকে রাখা হতে পারে, তবে জামাত এবং এনসিপির মধ্যে একটা সমন্বয় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এনসিপি সম্ভবত ছায়া বাজেট দেবে এবং তারা ইতিমধ্যেই সেটা দিয়েছে, আর জামাতে ইসলামী সম্ভবত ছায়ামন্ত্রী সভা করবে এবং সেটা তারা করেছে এবং এটাই হচ্ছে তারা বিরোধী দলের জায়গা থেকে সম্ভবত তারা এই 2 দল আলাদা 2টি দায়িত্ব পালন করছে এবং তারা সেটা করার চেষ্টা করছে। জামাতের নেতারা বলছেন যে মন্ত্রীদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং মন্ত্রীদের কাজের নজরদারি করা, মন্ত্রণালয়ের কাজের নজরদারি করার জন্য তারা এই ছায়ামন্ত্রী সভা করেছে এবং এটা কি আউটপুট দেয় সেটা আমরা সামনের দিনে জানতে পারবো। যদিও এর আগে যখন এই মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনের পরপর যে জামাত ইসলামী বিরোধী দল হিসাবে ছায়ামন্ত্রী সভা করবে, তখনই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু সংসদে বলেছিলেন যে এটা একটা উজিরে খামাকাও হতে পারে, তবে ভালো হইলে তিনি এটাকে অ্যাপ্রিসিয়েটও করবেন বলে জানিয়েছিলেন। তো এটা উজিরে খামাকা হবে নাকি হচ্ছে আসলেই ভালো কিছু হবে সেটা আমরা আগামী কিছুদিনে দেখতে পারবো। জামাত কতটা অ্যাক্টিভলি মন্ত্রীদেরকে নজরদারি করতে পারে এবং তাদের কার্যক্রমে সমালোচনা করতে পারে, খারাপ কাজকে সমালোচনা করে সেটা বন্ধ করতে পারে, সেটা সম্ভবত আগামী কিছুদিনে আমরা দেখতে পাবো। আর যদি না পারে তাহলে বলতেই হবে এটা একটা উজিরে খামাকা হয়েছে। তো এটা একটা উজিরে খামাকা না সত্যিকার অর্থেই গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচনের একটা ঘটনা ঘটবে, সেটা আমরা অবশ্যই আগামী কিছুদিনে দেখব।
কিন্তু আপনাদের মনে রাখতে হবে ছায়ামন্ত্রী সভা কিন্তু বিশ্বের অনেক ভালো দেশে আছে, যুক্তরাজ্যে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, মালয়েশিয়া আছে, নিউজিল্যান্ডে আছে, যেখানে উদার গণতন্ত্র যেসব দেশে আমরা দেখি সেই সব দেশে কিন্তু বিরোধী দল এইসব ছায়ামন্ত্রী সভা ফর্ম করে এবং সেগুলোর খুব ভালো কাজও আমরা দেখতে পাই, যেটা সরকারকে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে, যে সিদ্ধান্তটা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য খারাপ। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।